প্রথম যে প্রশ্নটা আমার সেটা হচ্ছে 21শে জুলাইয়ের জন্য চারিদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা পোস্টার, ব্যানার, হোর্ডিং সমস্তই দেখতে পাচ্ছি। অথচ সাউথ কলকাতায় ল কলেজে একটি মেয়েকে ধর্ষণ করা হলো এবং তার নিজের দলে, সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত সেভাবে কোনো কমেন্ট করেন না। কি বলবেন? মুখ্যমন্ত্রী কমেন্ট করেননি, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চের এক সময়কার আরো একজন নেত্রী নতুন আবির্ভাব হয়েছিল, সে কিন্তু মুখ খুলেছে। কি কারণে খুলেছে বলতে পারবো না, ইন্টারনাল দ্বন্দ্ব নাকি অন্য কোনো অভিসন্ধি আছে সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু তিনি মুখ খুলেছেন এবং তিনি নিজেও বলছেন যে এই ধরনের ঘটনার শিকার তিনিও হয়েছেন, হয়তো অন্য ফর্মে হয়েছেন, কি ফর্মে হয়েছেন তিনি ব্যাখ্যা করেছেন, কিন্তু তিনি এর শিকার ঘটনার স্বীকার করেছেন এবং এই ঘটনা যে একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে চলছে সেটাও স্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি কলেজে যেখানে গভর্নমেন্ট এড দেয়, সরকারি কলেজ যেখান থেকে পুলিশ স্টেশন 500 মিটার দূরত্ব, সরকারি কলেজ যার সামনে নাকি পুলিশের ভ্যান সবসময় থাকে, সরকারি কলেজ যেখানে নাকি সিকিউরিটি গার্ডকে বাইরে বসিয়ে রেখে ধর্ষণ করা হয়েছে, সেইখানকার বাকি আধিকারিকরা কি করছিলেন, তারা কেন অভিযোগ করেননি? তাহলে কি তারাও এই অপরাধের সঙ্গে যুক্ত? এইটা ইনভেস্টিগেশনে বার করে নিয়ে আসতে হবে। তাহলে কি প্রিন্সিপালকেও ঢোকাতে হবে? গভর্নিং বডিতে যারা আছেন তারাও এই অপরাধের সঙ্গে যুক্ত? একটি বিরাট বড় চক্র, সেই চক্রের ফাঁস কিভাবে হবে খুঁজে বার করতে হবে। এই তদন্ত কি আদৌ কলকাতা পুলিশ করতে পারবে? এই প্রশ্ন রয়েছে। সরকারি কলেজের ভেতরে দেখা যাচ্ছে একটি মেয়েকে দিয়ে মাথা টেপানো হচ্ছে, এটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? আশ্চর্য হওয়ার কিছু নেই। গত পরশু একটি ডিওয়াইএফআই এর মিটিং এ গেছিলাম, আমন্ত্রণ পেয়েছিলাম ওদের থেকে। আমি ওদের কথাগুলো শুনছিলাম। কিছু মানুষ এখনো আছেন যারা লেখাপড়া করেন, লেখাপড়ার চর্চা করেন, সেগুলো নিয়ে ভাবেন, এবং আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের যে অধিকারগুলো লিপিবদ্ধ হয়েছে, স্বীকৃত হয়েছে, কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, সেগুলো নিয়ে রাজনীতি করেন, সেই অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার রাজনীতি করেন। আর আরেকদিকে ভারতবর্ষ জুড়ে যারা ক্ষমতায় আছে, সেটা কেন্দ্রে হতে পারে, রাজ্যে হতে পারে, দেখবেন কেউ সাক্ষী মালিক, তাকে রাস্তায় বসতে হচ্ছে, রেসলার। অভিযোগ কেন্দ্র সরকারের ক্ষমতায় যারা আছে বিজেপি দলের নেতা নেত্রীর বিরুদ্ধে, তাদের এমপি এমএলএর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। গতকাল দেখলাম জলপাইগুড়ি থেকে, নর্থ বেঙ্গলের বিজেপির মোর্চা নেতা, মহিলা মোর্চার নেত্রী, তৃণমূলের নেতা একসঙ্গে বসে রাত্রে গাড়ির মধ্যে মদ্যপান করছে। আবার দেখছেন যে তাদেরই যুব সমাজ কলেজের মধ্যে মেয়েদের নিয়ে এইসব কুকর্ম করে বেড়াচ্ছে। ফলে দুটো আলাদা শ্রেণী। আশ্চর্য হবেন না, ভারতবর্ষে এই দুটো আলাদা শ্রেণী এখন খুব স্পষ্ট। একদিকে বিভিন্ন রকম ধর্মনিরপেক্ষতার অছিলায় আসলে ধর্মকে কেন্দ্র করে কেউ রাজনীতি করছে, তৃণমূলের মতো দল, আবার সরাসরি ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপির মতো দল। এদের সকলের উদ্দেশ্যই আসলে আদানি আম্বানির মতো কিছু লোককে প্রমোট করা, এই শিক্ষাগুলোকে বেসরকারীকরণ করা, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা, স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলে নার্সিং হোম করা, বড় বড় মাল্টিনেশনাল। আচ্ছা, এই শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেললে আসলে সংবিধানের অধিকারগুলো আস্তে আস্তে খর্ব হতে থাকে। তাহলে যে কথা বললাম যে আসলে যা দেখছেন আপনি, এটা খুব সামান্য একটা অংশ। এই অংশের চরিত্রটাই হচ্ছে এইরকম। এরা এই কুকর্ম করেন, আর এই কুকর্মের মধ্যে একজনকে লিপ্ত রাখেন, আর একদিক দিয়ে লুটে পুটে একটা অংশে এই বড় বড় মাল্টিন্যাশনাল এসব কমপ্লেক্স বানাবে, এসব শপিং মল বানাবে, হসপিটাল বানাবে, প্রাইভেট হসপিটাল বানাবে, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বানাবে, আর একদিকে সরকারি হসপিটাল বন্ধ করে দেবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে। আর যেটুকু জায়গা পড়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো কলুষিত করার জন্য এই মেয়েদের নিয়ে কুকর্ম করবে। তাহলে এই দেখবেন আগামী দিনে
যারা ভদ্র সমাজের মানুষ, যাদের বাড়ির ছেলে মেয়েরা এইসব সরকারি কলেজে পড়ে, আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসছে, সরকারি কলেজে স্কুলে ডিপেন্ড করি, তারা শুধুমাত্র আত্মরক্ষার তাগিদে আমার মেয়েকে ওই কলেজে আর পাঠাবো না, প্রাইভেট কলেজে পড়ানোর মতো ক্ষমতাও আমার নেই, তাহলে আমার মেয়েটার লেখাপড়া বন্ধ হয়ে যাবে তার সুরক্ষার প্রশ্ন। তাহলে এই সমাজে এই ভাগটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই ভাগটা ওরা স্পষ্ট রাখতে চাইছে, এমনি এমনি হচ্ছে না। পুলিশ তো আছে, পুলিশ চাইলেই অপরাধ আটকাতে পারে, পুলিশ চায় না, তাই অপরাধ হচ্ছে। তাই এই যে যা দেখছেন, এতে আশ্চর্য হওয়া উচিত নেই। এটা সরকারের পলিসি, সেটা কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে। আমি তো বলছি যে আমার কোথাও গিয়ে মনে হয় যে নবান্ন থেকে বোধহয় স্থির করে দেয় এরপর দিন কাকে রেপ করা হবে। আমার একটা প্রশ্ন যেটা মনে যাচ্ছে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোথাও কি প্রতিবাদের ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে সর্বত্র? প্রতিবাদের ভাষা পরিবর্তন হচ্ছে মানে কি কি বলতে চাইছেন একবার মানে স্পষ্ট করে? একটা সময় আমরা যেভাবে দেখতাম, মানে এর ধরুন 2011 বা তারও অনেক আগে, যুব সমাজ যেভাবে আমরা প্রচুর বড় বড় নেতা নেত্রীদেরকে পেয়েছি, সেই রকম নেতা নেত্রীরা উঠে আসছেন। আজকে ধরুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার মতন সেই রকম মুখ আমরা পাচ্ছি না। এরকম কি কোনো নেই তা সেটা বাস্তব নয়। আমরা এই সময়কালে আমরা সৃজনের মতো লোককে পেয়েছি, মীনাক্ষীর মতো নেত্রীকে পেয়েছি, দীপশিতার মতো নেত্রীকে পেয়েছি, ঐশী ঘোষের মতো নেত্রীকে পেয়েছি। এইরকম বড় যে আছে, ধ্রুব আছে, ডিওএফআই সেক্রেটারি, এই গ্রামের মধ্যে নেমে কাজ করে উঠে এসছে। এরকম প্রচুর যুব সমাজকে পেয়েছি। ফলে পাইনি এমনটা নয়, কিন্তু একই সঙ্গে যেটা বলবো, আসলে রাজনীতিতে ভালো ছেলে মেয়ে কাজ করছে কিনা তার খুব গুরুত্বপূর্ণ। এখন কলেজ একটা ক্ষেত্র যেখানে আমাদের রাজনীতিতে একরকম হাতে খড়ি হয়। আপনি দেখুন 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত কোনদিন কলেজে নির্বাচন হয়। তাহলে যেখানে আমার নির্বাচনে হাতে খড়ি হয়, যেখানে রাজনীতিতে হাতে খড়ি হওয়ার প্রশ্ন, সেইখানে যদি ছাত্ররা রাজনীতি থেকে আলাদা হয়ে যায়, তাহলে আগামী দিনে সত্যি সত্যি ভালো নেতা নেত্রীর অভাব হবে। এটাই মূল কারণ। অবশ্যই শিক্ষিত ছেলে রাজনীতিতে আসতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে, তখন সেই স্বাধীনতার পিছনে ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, ভগৎ সিং, হ্যাঁ, মাস্টারদা সূর্য সেন, এইরকম বড় বড় যারা শিক্ষিত লোক, হ্যাঁ, ওয়েল কোয়ালিফাইড লোক, তারা রাজনীতি নামছে। মহাত্মা গান্ধী, তারা রাজনীতি নামছে। তারা রাজনীতিকে সমৃদ্ধ করছে। ফলে যদি শিক্ষিত লোক, ওয়েল কোয়ালিফাইড লোক, জ্যোতি বসুর মতো, বুদ্ধ ভট্টাচার্যের মতো তারা যদি সামনে না আসে, স্বাধীনতা আগে বলেন স্বাধীনতা পরে বলেন, তাহলে দেশের রাজনীতি কখনোই সঠিক ডিরেকশনে চলতে পারে না। শিক্ষিত লোকরাই তো সমাজকে আগিয়ে নিয়ে যায়। তাই সমাজকে শিক্ষিত করে তুলতে হবে, সমস্ত স্তরে মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। এটাই যে কোনো স্টেটের মূল অবজেক্ট হওয়া উচিত। তাই তো সরকারি শিক্ষার প্রয়োজন। এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে যারা তুলে দিচ্ছে, তারা আসলে দেশদ্রোহী, তারা সংবিধান বিরোধী কাজ করছে। সেই রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে, শুধুমাত্র সংখ্যার নিরিখে ক্ষমতায় দখল করলে তারা দেশপ্রেমী হতে পারে না। দেশপ্রেমী হতে গেলে সংবিধানের নিরিখে রাষ্ট্র পরিচালনা করতে হবে, মানুষের জন্য কাজ দিতে হবে, শিক্ষা দিতে হবে, স্বাস্থ্য দিতে হবে।